নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা মালতীদির গল্প উপন্যাসটির ৪র্থ পর্ব। তাহলে শুরু করি। উপন্যাস মালতীদির গল্প। এখানে থামলেন মালতীদি। তাঁর ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল একবার। কি বলতে গিয়ে বলতে না পেরে চুপ করে রইলেন খানিকক্ষণ। বিন্দু বিন্দু ঘামে ভরে গেল তার কপাল। হলদে গালে আগুনের আভা ছড়ালো। আমি রুমাল বার করে নিজের ঘাড় গলা মুছে নিয়ে জোরে জোরে হাত পাখাটা নাড়তে লাগলাম। সহসা অদ্ভুত একটা নিস্তব্ধতা নামল ঘরের মধ্যে। কলকাতা শহরে বাস করে বহু বছর সেরকম শব্দহীনতার সঙ্গে পরিচয় নেই। যেন দম আটকে এলো। একটু পরে চোখ তুললেন মালতীদি। ঢোক গিলে বললেন, বুঝলি, সেই যে ফাঁকি দিয়ে গেল আর তার খোঁজ নেই। ফাঁকি? সব ফাঁকি, সব তার ফাঁকি। সেই ফাঁকি ধরতে আরও অনেক সময় কেটে গিয়েছিল আমার। শেষে আস্তে আস্তে মেঘ জমল মনে। সন্দেহের বীজ চারদিকে অঙ্কুর মেলল। তারপর একদিন সকালে দোতলার সোনার খাঁচা ছেড়ে নামলাম একতলায়। একতলা থেকে লন পেরিয়ে দারোয়ানের নিষেধ, শাসন, বাধা বিপত্তি সব এড়িয়ে সোজা রাস্তায় বেরিয়ে ট্যাক্সি ধরলাম। নিউ আলিপুরের রাস্তাটি সুন্দর। এই রাস্তার বুক বেয়ে আরও কতবার কত জায়গায় গিয়েছি নরনারায়ণের সঙ্গে। তার মস্ত গাড়ির গহ্বরে কত কিছুর স্মৃতি সঞ্চিত হয়েছে দিনের পর দিন। কিন্তু সেদিন সকালের মতো লাগেনি। কালো পিচ ঢালা প্রশস্ত রাস্তাটির উপর আর যেন কোনো দিন প্রথম সূর্যের নরম আলো অমন আলস্যে বিছিয়ে থাকতে দেখিনি। দুপাশে বড় বড় গাছ, গাছের ছায়ারা সুখী প্রতিবেশীর মতো ওর গলায় গলায়। আলো ছায়ার বুনোট পাটি। নির্জন রাস্তায় হু হু করে গাড়ি চলছিল। হাওয়ায় ঝাপট লাগছিল মুখে। মার কথা মনে পড়ে গেল দেশের কথা, সুবর্ণকোটি নদীর কথা। এরকম সময়ে সেই নদীতে জল কম থাকত। আমরা ছোট ছোট ছেলেমেয়েরা হাঁটু জলে নেমে স্নান করতাম, লাল গামছা দিয়ে মাছ ধরতাম। দারুণ হাওয়া বইত সেখানে। ডুবিয়ে ডুবিয়ে যখন চোখ লাল হয়ে যেত, মা এসে জোর করে তুলে বকতে বকতে বাড়ি নিয়ে যেতেন। কোথায় সেসব দিন? কত দূরে ফেলে এলাম। এই গাড়িটা যেমন করে সব পেছনে ফেলে আমাকে নিয়ে আজ এগিয়ে চলেছে, ঠিক তেমনি করেই মনের চাকায় স্টিম দিয়ে ভগবান আমাকে এখানে এনে দাঁড় করিয়েছেন। এরপরে আরও কত দূরে নিয়ে যাবেন তাই বা কে জানে। মাটির কাঁচা ঘরে শীতের ঠান্ডায় মেঝের উপর হোগলা বিছিয়ে সেই হোগলার উপর কাঁথা পেতে শুয়ে মা আমাকে জন্ম দিয়েছিলেন। নাড়ি কাটতে কাটতে হাতে নখে একরাশ ময়লা নিয়ে রাক্ষসীর মতো সদি দাই দাঁত মুখ সেঁটকিয়ে বলেছিল, ইহ মেয়ে। মা হাসি মুখে বলেছিলেন, এই আমার 7 রাজার ধন, এক মানিক। বেশি বয়সে সন্তান হয়েছিল তাঁর। আমি তার প্রথম সন্তান। সেই আঁতুর ঘরের মানিক আমি একদিন সাগর পাড়ের মানিক হতে গিয়েছিলাম। কোথায় 10 বছর বয়সে বিয়ে হয়ে নাকে নোলক পরে কানে মাকড়ি দিয়ে 10 হাত চেলি কাপড়ে বুক পর্যন্ত ঘোমটা টেনে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি যাব তা নয়, পাঠশালার পাঠ সাঙ্গ করে গেলাম স্কুল থেকে কলেজে। একটা ডোবা থেকে মহাসমুদ্রের বিস্তার। ঠাকুমা রেগে গিয়ে বাবাকে বলেছিলেন, তোর মেয়ের এই লেখাপড়া রোগই একদিন কাল হবে। বাবা একগাল হেসে বলেছিলেন, কোনো কোনো মানুষ তো কালকে ডিঙোতেই সংসারে জন্ম নেয়। এই রকম করে বানর থেকে মানুষ হয়েছি, মানুষের বুদ্ধি হয়েছে, চেহারায় আবার ফুটেও উঠেছে সেই আলো। সেই কালকেই আমি ডিঙিয়েছি এত কাল।
তারপর এসেছি এখানে, যেখানে দাঁড়িয়ে পিছন ফিরলে সব ধুধু। সত্য শুধু নরনারায়ণের বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। যখন গাড়ি এসে স্টোর রোডে থামল, নেমে দাঁড়িয়ে ভালো করে দেখে নিলাম নেম প্লেটটা। তারপর টিপে টিপে পা বাড়ালাম। বুকের ভেতরটা কিন্তু ঢিপ ঢিপ করছিল। মনে হলো ফিরে যাই, তারপর যার বাড়ি তার সঙ্গেই আসবো একদিন। মনেই হলো, কিন্তু থামলাম না। ট্যাক্সিটাকে বাইরে অপেক্ষা করতে বলে ফটক খুলে ভেতরে ঢুকলাম। বিশাল বাড়ি। চারপাশে তাকিয়ে বিশ্বাস করতে ভয় করল এ বাড়ি আমার। আমি আমার আপন অধিকারেই এ বাড়ির মাটিতে এসে দাঁড়িয়েছি। এ বাড়ির সারা অন্তর আমারই জন্য অপেক্ষা করছে এতকাল ধরে। একেবারে নিস্তব্ধ পুরী। একটি লোক দেখতে পেলুম না আশেপাশে, যাকে অবলম্বন করে সাহস পাই একটু। ভাবলুম, যদি নরনারায়ণ না থাকে তাহলে কি করব? ফিরে আসব না পরিচয় দেব? যদি নরনারায়ণের বাবা রাজবাহাদুরের মুখোমুখি পড়ে যাই, কি বলবেন তিনি আমাকে? তাড়িয়ে দেবেন না সাদরে গ্রহণ করবেন কন্যা স্নেহে? বাগানে নানা রঙের ফুল ফুটেছে। রোদ কাঁপছে মাথায় মাথায়। প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। ধীরে ধীরে অর্ধচন্দ্রাকার ঘাসমোড়া সবুজ মখমলের মতো নরম রাস্তা প্রত্যেক পদক্ষেপে অনুভব করতে করতে একসময়ে এসে বারান্দায় উঠলাম। একটা লোক ঝাড়পোঁছ করছিল। অবাক হয়ে ফিরে তাকিয়ে বলল, কাকে চান? আমি যে এ বাড়ির মালিক, সেই অহমিকাটুকু অচেতনভাবেই মনের মধ্যে বহন করছিলাম। বোধহয় তাই জবাব না দিয়ে গম্ভীর গলায় পাল্টা প্রশ্ন করলাম, তুমি কি কাজ করো এখানে? আগে আমি বেয়ারাদের হেড, আমি উদয়। বুঝলাম বিখ্যাত লোক। বারান্দা থেকে ঘরে ঢোকবার বিরাট দরজাটি অতিক্রম করলাম পর্দা সরিয়ে। লোকটিও পেছনে পেছনে এলো। জিজ্ঞেস করলাম, কুমার বাহাদুর কি মহাল থেকে ফিরেছেন? মহাল? লোকটি ভুরু কুঁচকাল। মহালে তো যাননি। যাননি? যাবার কথা ছিল যে। দাদাবাবু কেন মহালে যাবেন? সেজন্যে তো ম্যানেজার বাবুই আছেন। নিঃশ্বাসটা বড় হলো আমার। একটু চুপ করে থেকে বললাম, তাহলে উনি বাড়িতেই আছেন? হ্যাঁ। কোন ঘরে থাকেন উনি? আমাকে নিয়ে যেতে পারবে সেখানে? উনি যে এখনও অন্দর থেকে নামেননি, ঘুমুচ্ছেন। ঘুমুচ্ছেন? বেলা 10টায় তার ঘুম? রাত জাগতে হয় কি না? তাছাড়া দাদাবাবুর ঘুমই অমনি। রাত জাগেন কেন? ও মা, বউরানীর যে খুব অসুখ, বাঁচবার আশাই ছিল না। কদিন ধরে কত ডাক্তার, কত। বউরানী? বউরানীকে? আমাদের বউরানী, দাদাবাবুর স্ত্রী। তিনি যে এ যাত্রা বেঁচে উঠেছেন সে আমাদের কত ভাগ্যি। দাদাবাবুর বউ? তিনি এখানে, এ বাড়িতে? তবে আর তিনি কোথায় থাকবেন? তিনি না থাকলে কি একদিন চলে? বুড়ো কর্তা তো বলতে গেলে বউরানীর হাতেই সব ছেড়ে দিয়েছেন, আর ছেলেমেয়েরাও বড় হয়ে উঠেছে। লোকটি বেশ জাঁকিয়ে গল্প ফাঁদতে বসেছিল। আমি বসে পড়লাম সামনের লম্বা সোফাটায়। শূন্য দৃষ্টিতে কোন দেয়ালে যে তাকিয়ে রইলাম কে জানে। আর একটি হতেই এই অবস্থা। লোকটি তার অসমাপ্ত বাক্য সাঙ্গ করল। তার ছেলেও হয়েছে তেমনি, একেবারে রাজপুত্তুরের মতো। পাশের ঘরের পর্দা সরিয়ে এক মাথা পাকা চুল, নিকেলের চশমা পরা ফতুয়া গায়ে এক বৃদ্ধ মুখ বার করল। আমাকে দেখে জিজ্ঞেস করল, কাকে চাই? আমার গলায় শব্দ ছিল না। আমার চোখে সমস্ত জগৎটা চরকির মতো ঘুরছিল। উদয় বলল, দাদাবাবুকে চাইছেন? বলছি, দাদাবাবুর এখনো ঘুম ভাঙেনি। কি দরকার?
বৃদ্ধটির প্রশ্নের ধরন যত কর্কশ, চোখের দৃষ্টি তত তীক্ষ্ণ, যেন অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিতে চায়। হঠাৎ আমার ভেতরের আহত সাপটা কোমর সোজা করে উঠে দাঁড়ালো। আমি যে কে সেই চেতনাটাই যেন গর্জে বলল, সেটা তো আপনাকে জানাবার বিষয় নয়, তাহলে আমি আপনার কাছেই আসতাম। আমি এসেছি আমার স্বামীর কাছে। আপনি দয়া করে এই খবরটা তাকে পৌঁছে দিলে বাধিত হব। কি? আমি কুমার বাহাদুরের স্ত্রী মালতী দেবী চৌধুরানী। স্ত্রী? বৃদ্ধের পাকা মাথা নড়ে গেল। উদয়ের ছোট চোখ আরও ছোট হলো। এক পলকে ওরা তাকিয়েছিল আমার মুখের দিকে। ভেবে পাচ্ছিল না এরপরে কি করবে, কি বলবে। কিন্তু সেই মুহূর্তে স্বয়ং কুমার বাহাদুর নিজেই ব্যস্ত সমস্ত হয়ে ঘরে এসে ঢুকল। তার বেশভূষা দেখে বোঝা গেল সোজা বিছানা থেকেই উঠে এসেছে। পরনে রাত কাপড় ছিল। চোখে মুখে ঘুমের কাতরতা ছিল। কোনো দিকে লক্ষ্য ছিল না তার। বোধহয় অসুস্থ মানুষটির জন্য কোনো জরুরি তাগিদেই তাকে নেমে আসতে হয়েছে। অস্থির পায়ে ঘরে ঢুকে বিরক্ত গলায় বলল, এই যে সরকার মশাই, শুনুন, আপনি গাড়িটা নিয়ে একবার বাদ গেটে চলে যান তো, এই ইঞ্জেকশনটা চাই। প্রেসক্রিপশানের কাগজটি এগিয়ে ধরল সে। যদি সেখানে না পান সুর মেডিকেল স্টোরসে যাবেন, যদি সেখানেও না পান তাহলে সোজা। অনেকক্ষণ সহ্য করেছি, আর পারলাম না। প্রায় লাফিয়ে এসে মুখোমুখি দাঁড়ালাম। বিকৃত স্বরে বললাম, মিথ্যাবাদী, প্রবঞ্চক, তুমি এই? ঘৃণায়, লজ্জায়, দুঃখে আমার গলা আটকে আসছিল। চমকে উঠে দুহাত পেছিয়ে গেল সে। গোল আর সাদা মুখটা কেমন বোকা বোকা দেখালো। দুপাশে দুটো মাংসলো হাত তার ঝুলে পড়ল। আমি সেই হাত দুটো ধরে ঝাঁকানি দিয়ে বললাম, তুমি এত জঘন্য, এত নিকৃষ্ট? মুহূর্তে সে সামলে নিল নিজেকে। গালের দুধ ধোয়া সুখী রং লাল দেখালো। আমি যে তার নিষেধ শাসন না মেনে চারদিকের আটঘাট সেপাই শাস্ত্রী ডিঙিয়ে এমন ঘরকুনো আর বোকা স্বভাব নিয়ে সোজা এ বাড়িতে চলে আসব, এটা সে কল্পনাও করতে পারেনি। সরকার মশাইয়ের দিকে তাকিয়ে কি বলল জানিস? এই স্ত্রীলোকটি কে সরকার মশাই? আমার মুখোমুখি দাঁড়িয়ে এত বড় মিথ্যেটা অনায়াসে উচ্চারণ করল সে। আর তখন আমার কি ইচ্ছে করলো? ইচ্ছে করলো একটা চিৎকার দিয়ে আকাশ বাতাস ফাটিয়ে ফেলি। ওই মস্ত বড় বাড়িটার দেয়াল চৌকাঠ খান খান হয়ে ভেঙে যাক সেই চিৎকারের চাপে। কিন্তু গলার স্বর ফুটল না। সরকার মশাই মাথা চুলকে বললেন, আগে ইনি তো বলছেন। ইনি কি বলছেন শুনতে চাই না। আপনারা যাকে তাকে ফটক দিয়ে ঢুকতে দেন কেন, সেটাই জানতে চাই আমি। যত সব পাগলের কাণ্ড। তুমি আমাকে চেনো না, চেনো না? কাপুরুষ, হীন, নীচ, মিথ্যুক। প্রাণপণ শক্তিতে আমি চেঁচিয়ে উঠলুম, কিন্তু ততক্ষণে সে ভেতরে চলে গেছে। দু হাতে মুখ ঢেকে এখানে কেঁদে ফেললেন মালতীদি। আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেন দাঁতে দাঁত লেগে গেল। উত্তেজনায় হাতে হাত আঁকড়ে রুদ্ধস্বরে বললুম, আপনি তাকে খুন করতে পারলেন না? আপনার পায়ে জুতো ছিল না? পাপিষ্ঠ, লম্পট, এর সাজা কি ও পাবে না মনে করছেন? পাবে, পাবে। আর সাজা? ভগবান যে কার পাপে কাকে সাজা দেন সে কথা শুধু তিনিই জানেন। জল ভরা চোখে মুখ তুলে তাকালেন মালতীদি। কী আর করব, ট্যাক্সিটা ভাড়া না পেয়ে দাঁড়িয়েছিল, কখন এসে আবার সেটাতেই চেপে বসলুম। চুপচাপ ফিরে এলেন? চুপচাপ ফিরে এলাম। কেন এলেন? কি করতে পারতাম? কি পারতেন না? ওকে দাঁতে নখে ছিঁড়ে ফেলতে পারতেন, যেতে পারতেন ওর বাপের কাছে, চিৎকার করে জড়ো করতে পারতেন আমলা ফয়লা চাকর বাকর সব গোষ্ঠীকে, ওর মুমূর্ষ স্ত্রীকে জানাতে পারতেন তার স্বামীর কীর্তি। পারিনি, পারিনি, কিছুই পারিনি মণি। আমি কিছুই পারি না। জীবনে কারো সঙ্গে কখনো গলা তুলে একটা তর্কও করতে পারিনি কোনো দিন। রাগ হলে, দুঃখ হলে
শুধু চুপ করে জ্বলে পুড়ে মরেছি, তবু কাউকে কিছু বলতে পারিনি। আমি এই রকমই, এই আমার স্বভাব, আমার দুর্বলতা। কোনো দিন পারেননি বলে সেদিনও পারলেন না? সব অপমান নিঃশব্দে সয়ে ফিরে এলেন? সইতেই হলো। সেই যখন আমাকে স্বীকার করলো না, তখন আর। স্বীকার করা না করার কথা নয়, আপনি যে কে, আপনার কথা যে সত্য সেটা তো প্রমাণ হতো। আর ওই ভদ্রমহিলা, যার অসুখে বুক ফেটে যাচ্ছে লোকটার, সে তো সব জেনে ঘৃণা করতে পারত তার স্বামীকে। ভদ্রমহিলার কি দোষ? দোষ গুণের কথা নয়, ভদ্রমহিলার জানা উচিত কি ভুলের মধ্যে সে বাস করছে, কি তার স্বামী। ভুল তো ভালোই, ভুলের মধ্যেই তো আমরা সারা জীবন বেঁচে থাকি। ভুল না থাকলে আর রইল কি? এই ধর না, আমিও যদি সেদিন না যেতুম ওখানে, অবিশ্বাস না করতুম, নিজের ভুল নিয়ে নিজে মুগ্ধ হয়ে বেশ তো সুখেই থাকতে পারতুম। ভুলটা ভাঙল বলেই তো এত কষ্ট। মালতীদি উঠে গিয়ে কুঁজো থেকে 2 চাপড়া জল দিয়ে এলেন মাথায়। আঁচল দিয়ে মুছতে মুছতে বললেন, আজকাল হয়েছে কি জানিস, মাথাটা কেমন গরম হয়ে ওঠে থেকে থেকে, যেন কেমন করে ওঠে। মাথার আর দোষ কি? তাই তো। মালতীদি হাসলেন। আমার হাত থেকে পাখাটা টেনে নিয়ে বললেন, হাওয়াটা কেমন বন্ধ হয়ে গেল না রে? আমি ঈষৎ অবাক হয়ে বাইরে বাতাসের শাঁসা শব্দ শুনতে শুনতে বললাম, কই না তো, আজ তো খুব হাওয়া। তাই নাকি? ওই দেখ, আবার আমার সেরকম হলো। কী রকম? মনে হচ্ছে নিঃশ্বাস নেবার মতো হাওয়াটুকুও যেন নেই পৃথিবীতে। এত গরম লাগছে আপনার? সেদিন ট্যাক্সিতে বসে ফিরে আসতে আসতেই প্রথম এরকমটা হয়েছিল। মনে হচ্ছিল শরীরটা যেন একটা অসীম শূন্যতার মধ্যে ভেসে বেড়াচ্ছে, কোথাও নিঃশ্বাস ফেলার মতো এতটুকু অবলম্বন নেই। ভেবেছিলাম গাড়ির মধ্যেই বুঝি দম আটকে মরে পড়ে থাকব। কিন্তু আস্তে আস্তে নিজে থেকেই কেটে গেল সেই ঘোর। পরে অবশ্যই নরনারায়ণ ডাক্তার দেখিয়েছিল। নরনারায়ণ? তারপরেও নরনারায়ণের সঙ্গে ছিলেন আপনি? মালতীদি চোখ নিচু করলেন। আমার হাতটা নিজের মুঠোয় টেনে নিয়ে ভেজা গলায় বললেন, বাড়ি এসে গুছিয়ে নিয়েছিলুম সব। ভেবেছিলুম এ বাড়িতে থাকার গ্লানির চেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো। কিন্তু সে যে পিছনে পিছনে এসে হাজির, বলে, ক্ষমা করো। উহ, কি নির্লজ্জ! কেঁদে কেটে হাতে পায়ে ধরে ছি ছি বলল, তুমি চলে গেলে আত্মহত্যা করব। আত্মহত্যা? ও করবে আত্মহত্যা? ঘরে ঘরে তবে সর্বনাশ করবে কে? স্কাউন্ড্রেল, লম্পট! কিন্তু মালতীদি, আপনি কি? আপনার দেহে কি রক্ত নেই, মাংস নেই? মান সম্মান বোধ কি আপনার এতই বোবা? রাগ করছিস? করব না? আমি আপনার মতো নই। আমার এসব শুনতেও অসহ্য বোধ হচ্ছে। আমার কি হয় না? কত যে হয় কাকে বলি? তার কি প্রমাণ আপনি দিয়েছেন? আপনার চেহারায় তার কতটুকু চিহ্ন আছে? আছে রে আছে। নিজেকে শাস্তি দিতে কি আমি কম দিই? নিজেকে? নিজেকে কেন? শাস্তি দেবেন তাকে, সেই পাষণ্ডটাকে, যে আজ আপনাকে এই সর্বনাশের মুখে এনে দাঁড় করিয়েছে। সে আত্মহত্যা করলে আপনার কি হতো? পৃথিবীর পাপ কমতো একটা। জানি, সব জানি, তবু যে কেন লোকটাকে ঝেড়ে ফেলতে পারি না মন থেকে কে জানে। এক মিথ্যা ঢাকতে সেদিন নরনারায়ণ যখন আরও শত শত মিথ্যার জাল বিস্তার করল আমার কাছে, আমি বুঝে সুঝেও মূর্খ পাখির মতো আবার ধরা দিলাম সেই জালে। ও বলল, ওদের বাড়ির লোকেরা যদি সেদিন আমাকে চিনতে পারত তাহলে বিষ খাওয়াতো, আর সেই ভয়েই ও চেনে না বলে সরে গিয়েছিল। আমি বিশ্বাস করিনি সে কথা, কিন্তু তবু কি জানি কিসের মোহে মেনে নিয়েছিলুম। ওর স্ত্রী ঐন্দ্রিলা দেবী সম্বন্ধে ওদের বেয়ারা আমাকে যেসব খবর দিয়েছিল তাও যে সব মিথ্যে,
এ কথাটাও নরনারায়ণের মুখ থেকে আমি ধৈর্য ধরে শুনেছিলাম। তুই বলবি কি মণি? সেসব কথা ভাবলে নিজের উপরে আমার নিজেরই ঘেন্না ধরে যায়। বলেছিলুম, যদি বিষ খাওয়ায় খাওয়াক, কিন্তু এভাবে এ বাড়িতে আর আমি আলাদা বাস করব না। যদি সসম্মানে তোমার পৈতৃক বাড়িতে নিয়ে তুলতে পারো তবে চলো, নয়তো এই শেষ। বলল, কেন, এটাও কি আমার বাড়ি নয়? আমি বললাম, নিশ্চয়ই তোমার বাড়ি, তবে বাগান বাড়ি, যেখানে তোমাদের মতো জমিদার পুত্ররা তাদের স্ত্রী লোক রাখে। আমি তোমার বিবাহিতা স্ত্রী। কি জবাব দিলেন আপনার স্বামী? জবাব দিলেন, তাই হবে, তবে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষাই করেছিলুম মণি, কিন্তু তাও তার মিথ্যা। বুঝতে পারলাম সে অপেক্ষার কোনো দিন শেষ হবে না। তারপর চলে এলাম একদিন, আর এসেও তার নামই জপ করছেন। এখনও ভাবছেন তার অনুমতি ছাড়া আপনার এক পাও নড়া উচিত নয়। ছি, আপনার লজ্জা হওয়া উচিত মালতীদি। ধিক্কার তুই 100 বার দিতে পারিস, কিন্তু মণি, হৃদয় যে বড় অবুঝ। ভালো হোক মন্দ হোক, একবার নিজেকে সমর্পণ করলে আর কোনো উপায় থাকে না, আর মুক্তি মেলে না তা থেকে। আমি যে লোকটাকে ভালোবাসি। ভালোবাসেন ওই লোকটাকে? আমি স্তব্ধ হয়ে গেলাম কথা শুনে। হায় রে অবোধ ভালোবাসা! অবশ্যই ভালোবাসার এই রূপ মালতীদির নতুন নয়। এই সর্বনাশা ভালোবাসার সুযোগ রমেনও কম নেয়নি তার কাছ থেকে। কিন্তু তবু তাতে প্রলেপ ছিল, সবটাই তবু ফাঁকি ছিল না। রমেন আর যাই হোক, যতক্ষণ ভালোবাসত ততক্ষণ মনে প্রাণেই একনিষ্ঠ থাকত তার প্রণয়িনীর প্রতি। তারপর যেদিন মন বদলাতো, ছেড়ে ছুড়ে চলে যেত দূরে। প্রবঞ্চনা দিয়ে দেহ ভোগ করত না, অসৎ ছিল না সে। শরীরের ক্ষুধা সে মনের ক্ষুধাকে বাদ দিয়ে ভাবত না। কিন্তু নরনারায়ণ, ছি! আমি মালতীদির দিকে এক পলকে তাকিয়ে রইলুম। সুন্দর সরল একখানা পবিত্র মুখ। দেখতে দেখতে ভেবে পেলুম না এই মানুষকে কেমন করে লোকে ঠকাতে পারে। লণ্ঠনটা তেলের অভাবে দপদপ করছিল। আমাদের ভুতুরে ছায়া দুটো যেন স্প্রিংয়ের পুতুলের মতো নাচছিল দেওয়ালে। ভেজানো দরজাটা খুলে হাহা করে এক ঝলক হাওয়া ঢুকল ঘরে। ভাঙা জানালাটা কোঁকিয়ে উঠল। বেদনার্ত মালতীদিকে সহসা আমি দুহাতে জড়িয়ে ধরে বললুম, এভাবে আর কতদিন কাটবে? ঈশ্বর জানেন। মালতীদি তার সিলিংয়ের খুলে যাওয়া কড়ি কাঠের দিকে তাকালেন। ঈশ্বরকে খুঁজলেন বোধহয়। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, 3 মাস তো এভাবেই কেটে গেল। রাস্তা দিয়ে বিকট চিৎকারে হল্লা করতে করতে মরা নিয়ে গেল একদল লোক। আমি সভয়ে চারিদিকে তাকালাম। খড়খড় করে আরশোলা উড়ল। পাখার ঝাপটায় সেটাকে মাটিতে ফেলে দিয়ে মালতীদি হাসলেন। যেমনি হরিধ্বনির উৎপাত, তেমনি আরশোলার যন্ত্রণা। তোর বুঝি ভয় ঢুকে গেল? নিশ্চয়ই আর কখনো এমুখ হবি না। গা ছমছম করছিল আমার। জানালার নিবিড় অন্ধকারে চোখ রেখে বললাম, না, আপনিও আমার সঙ্গে চলুন। তোর সঙ্গে? তা তো যাবই। ট্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো তোকে। ট্রাম পর্যন্ত বলিনি, বাড়ি পর্যন্ত নিয়ে যাব আপনাকে আমি। যতদিন অন্য কোনো সুবিধে না হয় আমার ওখানেই আপনাকে থাকতে হবে। পাগলি! মালতীদি আদর করলেন আমাকে। এত ভাবছিস কেন তুই? আচ্ছা বোকা তো, আমার কিন্তু এখানে বেশ লাগে। সেসব আমি শুনব না। একটু চুপ করে আমার দিকে তাকিয়ে থেকে মালতীদি দীর্ঘশ্বাস ছাড়লেন। দেখিস, ও ঠিক আসবে, ঠিক এসে আমাকে নিয়ে যাবে। কিছুতেই আমাকে থাকতে দেবে না এখানে। এখনও আপনার আশা গেল না? আশা কি যায়? আশা গেলে আর থাকবে কি রে? থাকবে আপনার কঙ্কাল।
নরনারায়ণ যা নেবার নিয়েছে, আর তার কোনো দরকার নেই আপনার কাছে। কতটা নিষ্ঠুর! আপনি শক্ত হন মালতীদি। তুই ভাগ্য মানিস না কেন? যার ভাগ্যে যতদিন কর্মভোগ তা তো হবেই। আপনিই বা পুরুষকার মানেন না কেন? ভাগ্য তো পুরুষকার ছাড়িয়ে নয়, আলো আঁধারের মতো ওতপ্রোতভাবে জড়ানো। আমি যুদ্ধ করতে পারি না মনি, ভেসে চলাই আমার স্বভাব। তাই বলে একদিন কি তরি ভিড়বে না কোনো ঘাটে? বলতে বলতে মালতীদির গলাটা ভেঙে এলো। পর মুহূর্তেই কেমন অন্যরকম হয়ে গিয়ে বললেন, শকুন্তলার কথা ভেবে দেখ। শকুন্তলা? সে কে? কালিদাসের শকুন্তলা। অত প্রেম, অত প্রণয়, কি হলো তারপর? দুষ্মন্ত চিনতেই পারল না তাকে। ভাগ্যের অভিশাপ। আমার ভাগ্যে কখন কার অভিশাপ লেগেছে কে বলবে? শেষে তো কত দুঃখ বিরহের পরে মিলন ওদের হলো। মালতীদি বলছেন কি? মাথা খারাপ হলো নাকি? আমি চুপ করে তাকিয়েছিলাম। মালতীদি চোখ বড় বড় করে আবার বললেন, আর তুই নল দময়ন্তীর কথাই ভাব না। ভাগ্য, ভাগ্য, সব ভাগ্যের লীলা খেলা। কে ঠেকাবে তাকে? কোন পুরুষকারের এত শক্তি আছে যে ভাগ্যকে এড়িয়ে যাবে? এবার আমি উঠে দাঁড়ালাম। দরজার দিকে আসতে আসতে বললাম, তবে তাই থাকুন, দেখুন ভাগ্য আপনাকে কোন স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। আমি আজ চলি। মালতীদি বাইরে এসে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পিঠের উপর হাত রাখলেন। বললেন, আকাশটাকে দেখ, কি কালো। তোর কি মনে হচ্ছে না এই কালো অনন্ত? অনন্তকাল ধরে এই আঁধারেই বাঁচতে হবে আমাদের। অথচ রাতটুকু কাটলেই তো মস্ত লাল গোল সূর্যের আগুন ধুয়ে দেবে সব অন্ধকার, সব দুঃখ মুছে দেবে আলোর বন্যায়। কোথায় থাকবে এই হতাশার বোবা বেদনা? এই অন্ধকারের নাড়ি ছিঁড়েই তো সূর্যের জন্ম। কি অদ্ভুত বিশ্বাস! আমি চুপ। তাই বলছি, তুই ভাবিস নে, সব একদিন ঠিক হয়ে যাবে। রাত কাটিয়ে সূর্যের দেখা আমিও পাব। ও আসবে, আসতেই হবে। কেবল কি মনে হয় জানিস? এখানে মালতীদির গলা আবার সহজ হয়ে ধরে এলো। যদি কোনো রকমে একটা বাচ্চার মাও হতে পারতুম। বাড়ি এসে সেই রাত্রে এক বিন্দু ঘুমোতে পারিনি আমি। একবারের জন্য ভুলে যেতে পারিনি মালতীদির কথা। চোখ যতবার তন্দ্রায় ভেঙে এসেছে ততবার বিশ্রী বিশ্রী স্বপ্ন দেখে ঘেমে জেগে উঠেছি। ভয়ে ধুকধুক করছে বুকের ভেতরটা। বিষাদে মন ভরে গেছে। আমার দিগ্বিজয়ী ব্যারিস্টার স্বামীকে বলেছিলাম একটা মামলা করে দিতে। বলেছিলাম লোকটাকে সকলের কাছে অপদস্থ করার সব উকিলি ফন্দি বার করতে। তিনি রাজি হননি। খবরের কাগজ পড়তে পড়তে মুখ তুলে মৃদু হেসে বলেছিলেন, উল্টো সাক্ষী দিয়ে তোমার মালতীদি শেষে আমাকেই ফ্যাসাদে ফেলবেন। যে স্বামীর অনুমতি ব্যতীত তিনি একটা চাকরি পর্যন্ত করতে পারেন না, সে স্বামীর নামে মামলা করবেন, এই কথা ভাবাটা নিতান্তই ছেলে মানুষই। আর তাছাড়া যাই বলো, ভদ্রমহিলার একটু মাথার গোলমাল আছে। কি? তৎক্ষণাৎ আমি ভ্রুকুটি করলাম। আমার পুরনো দোষ কে না জানে যে আমি নিজে যাই ভাবি না কেন, বলি না কেন, আর কারো মুখ থেকে মালতীদির প্রতি এতটুকু অশ্রদ্ধা আমি সইতে পারি না। কয়েকদিন পরে কোনো এক অপরাহ্নে যখন জ্যৈষ্ঠের লম্বা বেলা যাই যাই করেও গাছের মাথায়, পাতার ফাঁকে ফাঁকে, এ বাড়ি ও বাড়ির ছাদে, অন্দরে জানালার শিক গলে লাল সিমেন্টের মেঝেতে তার স্তিমিত জ্যোতি নিয়ে থমকে দাঁড়িয়েছিল জেদি ছেলের মতো, আর আমি সবে দিবানিদ্রা সেরে বৈকালিক চায়ের আয়োজনে ব্যস্ত, এমন সময় রোদে গরমে লাল হয়ে মালতীদি এসে হাজির। আমি রান্নাঘরের দরজা ছেড়ে বসার ঘরে এলাম। ও মা, আপনি?
আমি আজই ঠিক আপনার কথা ভাবছিলাম। ভাবছিলি বুঝি? মালতীদি ছোট্ট রুমালে মুখ মুছে হাসলেন। সে কথাটা কি আমাকে দেখে মনে পড়ল? বাহ, তা কেন? তবে যাসনি কেন? বললে তো বিশ্বাস করবেন না, কিন্তু আজ আমি যাবার কথাই ভাবছিলাম। জানিস, আমি তোর জন্য রোজ আশা করে বসে থাকি। তুই আসবি বলে ভালো চা কিনেছি, স্টোভ সারিয়েছি, 1 টিন বিস্কুট পর্যন্ত কিনে রেখেছি। সেদিন তোকে কিছু দিতে না পেরে আমার যা কষ্ট হয়েছিল। কি আশ্চর্য! আপনার কাছে আমি তো আপনার জন্যই যাব, তার জন্য আবার উপকরণ লাগবে নাকি? উপকরণ একটু চাই জীবনে, ওটা অলংকার। প্রিয় সঙ্গ আরও প্রিয় করে তুলতে 1 কাপ চা কি কম ভাবিস তুই? পাখা ছেড়ে দিলাম, বললাম, বসুন, ঠান্ডা হন। বাইরে তো বোধহয় এখনও আগুন জ্বলছে। কত কষ্ট হয়েছে আসতে। কষ্ট কী রে? 1 গ্লাস জল দে। নিশ্চয়ই। জল নিয়ে এলাম তাড়াতাড়ি। তাড়াতাড়ি খাবার তৈরির জন্য একটা তাগিদ দিয়ে এলাম রান্নার লোকটিকে। কাছে বসে বললাম, নতুন খবর কি বলুন? নতুন খবর একটু আছে। মালতীদির হাতে একটা প্যাকেট ছিল, তা থেকে একটি বই বার করে টেবিলের উপরে রাখলেন। তোকে বলেছিলুম জীবনী লিখেছি একটা, তার প্রথম খণ্ডটা এই আজই নিয়ে এলাম প্রেস থেকে, তোদের দিতে এলাম। বইখানা হাতে নিয়েই উৎসর্গের পাতাটায় আমার চোখ থামল। তাহলে স্বামীকেই? মুখ থেকে কথা কেড়ে নিয়ে মালতীদি একটু বেশি রকম সপ্রতিভভাবে বলে উঠলেন, হ্যাঁ, স্বামীকেই উৎসর্গ করলাম। আশা করি এবার আর সম্পর্কটাকে অস্বীকার করতে পারবে না। হাজার হোক ছাপার অক্ষর তো, ভালো বুদ্ধি করিনি? কি জানি। আমার উদাস ভঙ্গিতে মালতীদি ভুরু কুঁচকলেন। কি জানি বললি কেন? বল নিশ্চয়ই। তোরা আমাকে যত বোকা ভাবিস, আসলে আমি যে সত্যি ততটা নির্বোধ নই সেটা অন্তত স্বীকার কর। 10 জনকে কথাটা জানাবার এর চেয়ে ভালো উপায় আর তুই কি ভাবতে পারিস? জানা না জানায় আর কিই বা এসে যাচ্ছে? কি না, মান সম্মান বজায় রাখতে হবে তো। আর মান সম্মান? আপনার দুঃখ কি তাতে 1 তিল কমবে? আমার দুঃখ? দীর্ঘশ্বাস ছাড়লেন মালতীদি। বলেছি তো, যতদিন ভোগ আছে। অসহিষ্ণু হয়ে বললাম, মামলা করবেন বলেছিলেন, সেটা করুন। সব ভোগ এক দণ্ডে কেটে যাবে। স্ত্রীর অধিকার বই লিখে কেঁদে কেটে উৎসর্গ করে জানানোর চাইতে ওর মতো মানুষকে আইনের সাহায্যে জানালেই কাজ হবে বেশি। তোর বুঝি এই ধারণা? আপনি নিজেই তো সে কথা বলেছিলেন। ও, সেদিনের কথা বলছিস? আমি ফিরে এসে আমার স্বামীকেও বলেছি। কি বললেন? বললেন, আপনি শেষে না উল্টো সাক্ষী দিয়ে বসেন, এটাই তার একমাত্র ভাবনা। উল্টো সাক্ষী দেব কেন? বলা কি যায়? বিদ্রুপ না করে পারলুম না। যেরকম পতিপ্রাণাই বটে। ব্যথিত মুখে মালতীদি হাসলেন। তারপর ছটফটিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আজ চলি বুঝলি? এখুনি? আমি অবাক। অনেক জায়গায় যেতে হবে। তাই বলে একটু বসবেন না? এই তো এলেন। আজ ছেড়ে দে, চা খেয়ে যান অন্তত। না না, অনেক দেরি হয়ে যাবে। স্বামীর সঙ্গে মামলার কথা বললাম বলেই কি রাগ করে চলে যাচ্ছেন? কি যে বলিস! আমার কিন্তু তাই মনে হচ্ছে। সে বিষয়ে আমি ভাবছিই না। আমি ভাবছি বইটা দেখে ও কি বলবে। ছাই বলবে। মালতীদির আশায় জলাঞ্জলি দিয়ে আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, তাকিয়ে দেখবার আগেই সব কিনে নিয়ে পুড়িয়ে ফেলবে। কিনে নিয়ে পুড়িয়ে ফেলবে? বাধা কি? কপি ছেপেছেন? 500। 5 শিকে দামের 500 কপি বই কিনে ফেলতে ওর আটকাবে কোথায়? মালতীদি চুপ করে রইলেন।
আমি বললাম, আর তাছাড়া এ বই ওর চোখেই পড়বে না হয়তো। কেন পড়বে না? নাও তো পড়তে পারে। আমি নিজে হাতে করে দিয়ে আসব। আপনি নিজে যাবেন এই বই নিয়ে? দোষ কি? না, দোষ আর কি। তাই বলে তুই ভাবিস না ওর বাড়িতে যাব আবার। যেন সান্ত্বনা দিলেন আমাকে। অত ইয়ে নয়, ওর এক বন্ধুর বাড়ি রোজ বিকেলবেলা তাস খেলতে আসে, সেখানে যাব। বইটাও দেব, দুটো ভালো মন্দ কথাও শুনিয়ে দিয়ে আসবো আচ্ছা করে। তাহলে তাই যান। আমি গম্ভীর হয়ে উঠে দাঁড়ালাম। সেটাই ঠিক হবে, কি বলিস? আমি কি করে জানবো বলুন? ওসব আপনাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে আমার কিছু না বলাই উচিত। এটা তোর রাগের কথা। রাগ করব কেন? সবাই বলছে, আর তুই বা কেন বাকি থাকবি? অথচ এই কথাটা কেউ ভেবে দেখছে না। লোকটার সঙ্গে যদি ঝুপ করে একটা মামলা করেই ফেলি, তার অর্থটা তো এই দাঁড়ায় যে আর আমার তার সঙ্গে কোনো সম্বন্ধ রইল না। সম্পর্কটাকে উপড়ে ফেলা কি এতই সহজ? এরপরে আর কি বলা যায়? মালতীদি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে চলে গেলেন। আমি দরজায় দাঁড়িয়ে মনে মনে বললাম, পরের বিষয়ে নিজের মাথা না গলানোটাই বুদ্ধিমানের কাজ। মালতীদির ভালো মন্দ তার নিজের, আমার নয়। আমি আর তার বিষয়ে কখনো কিছু ভাবব না। প্রতিভা বসুর লেখা মালতীদির গল্প উপন্যাসটির ৪র্থ পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।